এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনাদের ভালোবাসারই চ্যানেলে। দেখো আজকে বসে আমি যখন খবরগুলো পড়ছিলাম তখন মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন একসাথে কাঁপছে। মাটি কাঁপছে ফিলিপাইনে, মিসাইল উঠছে মধ্যপ্রাচ্যে, কূটনীতির জাল বিছানো হচ্ছে পিয়ংইয়ংয়ে। আর গাজার একটা শরণার্থী শিবিরে একটা ৮ বছরের বাচ্চা দুপুরে খাবার খেতে বসে আর উঠতে পারলো না। এই একটা দিন এত কিছু হয়েছে যে মাথাটা সত্যি ঘুরে যায়। কিন্তু আমি চাই তুমি শুধু খবর শুনে না চলে যাও। আজকে আমরা বুঝবো কেন এই ঘটনাগুলো হচ্ছে, এর পেছনে কি চলছে আর সামনে কি হতে পারে। চল বন্ধুরা শুরু করি। বন্ধুরা প্রথমে আসি ফিলিপাইনে। ৮ই জুন সকালে ফিলিপাইনে একটা বিশাল ভূমিকম্প হয়েছে। মাত্রা ছিল ৭.৮। এই সংখ্যাটা শুনলে অনেকে হয়তো ভাববে আচ্ছা হয়েছে ভূমিকম্প, কিন্তু আমি তোমাকে বলি ৭.৮ মানে কতটা ভয়ঙ্কর। এই মাত্রা ভূমিকম্পে বলতে পারেন পুরো বহুতল একটা ভবন মাটিতে মিশে যায়, রাস্তা ফেটে যায়, সেতু ভেঙে পড়ে। আর এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফিলিপাইনে, দক্ষিণের মিন দানাউ দ্বীপের একটা উপকূলের কাছে। প্রথম খবর বের হওয়ার সময় জানা গেছে যে কমপক্ষে ৩২ জন মানুষ মারা গেছে, ২০০ জনেরও বেশি মানুষ আহত, আর অনেক মানুষ এখনো নিখোঁজ। উদ্ধার কাজে চলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া দুটো দেশই সুনামি সতর্কতা জারি করে দিয়েছে। উপকূলের মানুষদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছিল। ভাবো একটু, কেউ হয়তো বাড়িতে ঘুমাচ্ছিল, কেউ রান্নাঘরে ছিল, হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো, সাইরেন বাজতে লাগলো, সরকার বলছে দৌড়ো, উঁচুতে যাও। এই আতঙ্কের মধ্যে মানুষকে কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেটা আমরা কলকাতায় বসে কল্পনাও করতে পারবো না। পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে, কিন্তু কিছু উপকূলীয় এলাকায় ১ মিটার পর্যন্ত ঢেউ পৌঁছেছিল। একটা গ্রামে সুনামিতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসেছে। আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেনারেল সান্তোসের শহরে। এই শহরটা ফিলিপাইনে একটা বড় বাণিজ্যিক কেন্দ্র। ৭০ লক্ষেরও বেশি মানুষ থাকেন এখানে। এটা ফিলিপাইনের টুনা মাছের রপ্তানির সবচেয়ে বড় জায়গা। অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, জায়গায় জায়গায় ধ্বংসস্তূপ। এখন আমি তোমাকে একটা জিনিস বলি, কেন বারবার ফিলিপাইনে এরকম হয় এটাও আপনাদের জানা দরকার। বন্ধুরা, ফিলিপাইন থাকে প্রশান্ত মহাসাগরের সেই অংশে যেটাকে বলে রিং অফ ফায়ার। এটা হলো পৃথিবীর সেই অঞ্চল যেখানে ভূমিকম্প আর আগ্নেয়গিরির কার্যকলাপ সবচেয়ে বেশি। পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায় ৯০% এই এলাকাতেই হয়। কেন হয়? কারণ এখানে পৃথিবীর ভূগর্ভের বিশাল বিশাল পাথর চাই আছে, যেটাকে ভূগাঠনিক পাত বলে। সেগুলো একে অপরের ওপরে ঠেলাঠেলি করছে, আর এই ঠেলাঠেলির ফলে কিন্তু শক্তি জমে একটা সময় বিস্ফোরণের মতো বেরিয়ে আসে, আর তখনই মাটি কাঁপে। ফিলিপাইনের মানুষ জানেন এই বিপদ সবসময় তাদের পাশে থাকে, কিন্তু তবু তারা এই ভূমিতেই বেঁচে থাকেন, কারণ এই মাটিটাই তাদের দেশ। বন্ধুরা আসি দ্বিতীয় খবরে। এই খবরটা ভূমিকম্পের মতো কাঁপাচ্ছে না, কিন্তু এর কম্পন ভবিষ্যতে অনেক বড় হতে পারে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ৭ বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন। ৭ বছর পর, এই সংখ্যাটা মাথায় রাখো। এতদিন পর কেন গেলেন, আর কেন এখনই গেলেন? আমি যতটুকু পড়েছি আর বুঝেছি এর উত্তর খুব সহজ নয়। দেখো, চীন আর উত্তর কোরিয়ার সম্পর্কটা সবসময় একটু জটিল। বাইরে থেকে দেখলে মনে হয় দুই বন্ধু, কিন্তু আসলে চীন উত্তর কোরিয়াকে নিজের প্রভাবের এলাকায় রাখতে চায়, আর উত্তর কোরিয়া সবসময় চায় সবার থেকে একটু স্বাধীন থাকতে। কিন্তু এখন একটা নতুন সমস্যা তৈরি হয়েছে, সেটা হলো রাশিয়া। ইউক্রেন যুদ্ধের পর থেকে কিম জং উন আর ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব অনেক গভীর হয়েছে। উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে। পুতিন কিমকে অনেক কিছু দিচ্ছেন, সামরিক প্রযুক্তি, অর্থনৈতিক সাহায্য। আর এখানেই চীনের মাথা ব্যথা শুরু হয়েছে বন্ধুরা। চীন ভয় পাচ্ছে যে উত্তর কোরিয়া রাশিয়া আর থেকে এমন সব সামরিক প্রযুক্তি পেয়ে যাবে যা তাকে চীনের থেকেও বেশি স্বাধীন করে ফেলবে। আর তখন চীনের হাতে উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় থাকবে না। এটা চীনের জন্য সত্যিই বিপজ্জনক, কারণ উত্তর কোরিয়া চীনের একদম গায়ে লাগোয়া দেশ। সেখানে যদি রাশিয়ার প্রভাব বাড়ে তাহলে চীনের নিজের নিরাপত্তার জন্যও সেটা সমস্যা। আর দেখুন, আমার মনে হয় শি জিনপিং এই সফরে গেছেন মূলত কিম জং উনকে বলতে, দেখো ভাই, যে রাশিয়ার সাথে যা খুশি করো, কিন্তু আমাদের সাথে সম্পর্কটা ঠিক রাখো, আমরাই তোমার আসল বন্ধু। আর সেটা বলতে গিয়ে চীন কিছু উপহারও নিয়ে গেছে। কথা হচ্ছে যে চাল সার সরবরাহ করা হতে পারে, চীনা পর্যটকদের উত্তর কোরিয়ায় পাঠানো হতে পারে, নতুন ব্যবসায়িক প্রকল্প শুরু হতে পারে। মানে একটু বোঝাই, তুমি রাশিয়ার দিকে বেশি ঝুঁকলে তোমার কি ক্ষতি হবে, আর আমার সাথে থাকলে তোমার কি লাভ হবে। এটা কূটনীতিতেই কেউ বিনামূল্যে বন্ধুত্ব করে না। এই সফরের আরেকটা দিক আছে, সেটা হলো আমেরিকার প্রতি বার্তা। শি জিনপিং এখন দেখাতে চাইছেন যে উত্তর পূর্ব এশিয়ায় চীনই নেতৃত্ব আছে, আর আমেরিকার সাথে চীনের প্রতিযোগিতা এখন চরমে। এই পরিস্থিতিতে কিমের সাথে হাত মেলানো মানে পুরো পৃথিবীকে দেখানো আমরা এক আছি, আমেরিকা যা ভাবছে তা হবে না। ভূ রাজনীতিতে কোনো বন্ধুত্ব আসলে বন্ধুত্ব নয়, প্রতিটা সম্পর্কের পেছনে স্বার্থ আছে, আর এই সফরের পেছনেও আছে। বন্ধুরা, এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মধ্যপ্রাচ্য, ইরান, ইসরায়েল, লেবানন, গাজা।
এত কিছু একসাথে ঘটেছে যে একটু ধীরে ধীরে বলি। ইরান আজ ঘোষণা করেছে যে ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ করেছে। এপ্রিলে যুদ্ধবিরতির পর ইসরায়েল আবার হামলা শুরু করেছিল, তার জবাবে ইরান মিসাইল ছুড়েছিল। সেই মিসাইল হামলার এই ধাপটা এখন শেষ বলেই বলছে ইরান। কিন্তু সাথে একটা শর্তও দিয়েছে, বলছে যে লেবাননে বিশেষ করে বেইরুত আর দক্ষিণ লেবাননে যদি ইসরায়েল হামলা জারি রাখে তাহলে আবার মিসাইল ছড়া শুরু হবে। এই বার্তাটা বুঝতে হবে ঠিক মতো। ইরান বলছে না যে যুদ্ধ শেষ, ইরান বলছে আমরা এখন থামছি, কিন্তু তুমি ভুল করলে আমরা আবার শুরু করব। এটা আসলে একটা কৌশলগত বিরতি। ইরান দেখাতে চাইছে ইসরায়েল কি করে আর ইসরায়েল কি করলো সেটাই আসল মুশকিল। বন্ধুরা, 7 জুন রাতে ইরান উত্তর ইসরায়েলের দিকে কয়েকটা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ইসরায়েল পাল্টা হামলা করেছে ইরানের ভেতরে বেশ কয়েকটা লক্ষ্যমাত্রায়। ইরান তারপর আরো মিসাইল ছুড়েছে। ইয়েমেনের হুতিরাও কিন্তু 2টো মিসাইল ছুড়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েল বলছে যে তারা দক্ষিণ পশ্চিম ইরানের মাস শহরের কাছে একটা তৈল শিল্প, বলতে পারেন যে অয়েল ডিপোতে কমপ্লেক্সে হামলা করেছে। ইরান সেটা অস্বীকার করেছে। ইরান বলছে যে তারা ইসরায়েলের 2টো বিমান ঘাঁটিতে আঘাত করেছে। ইসরায়েল সেটা মানেনি। যুদ্ধে এটাই হয়, প্রত্যেকে নিজের সাফল্য বড় করে বলে, নিজের ক্ষতি লুকিয়ে রাখে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে। ইরান স্পষ্ট বলে দিয়েছে লেবাননে হামলা করলে আমরা আবার মিসাইল ছুড়ব। এই কথার পরেও নেতানিয়াহু সন্ধ্যায় দক্ষিণ লেবাননে বড় হামলা করলো। কেন? 2টো কারণ হতে পারে। এক, নেতানিয়াহু মনে করে যুদ্ধটাকে বড় করলে তার নিজের রাজনৈতিক ফায়দা হয়। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, দেশে তার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়েছে। যুদ্ধ চলতে থাকলে সেই মামলা আপাতত পিছনে পড়ে যায় বলতে পারেন যে। আর 2 নম্বর হলো নেতানিয়াহু হয়তো মনে করেন যে ইরান যতই বলুক আসলে একটা বড় যুদ্ধে নামার সাহস তাদের নেই, তাই বলতে পারেন চেতাবানি থাকলেও ইসরায়েল থামবে না। বন্ধুরা, দক্ষিণ লেবাননে হামলার পর এলাকায় ধ্বংসের ছবি এসেছে। বাড়িঘর মাটিতে মিশে গেছে, ধোঁয়া উঠছে, কমপক্ষে 5-6 জন মানুষ মারা গেছেন বলে খবর এসেছে। আর এই হামলার পরেই উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ নতুন করে হামলা করেছে। মানে একটা বৃহতের বৃত্তের মধ্যে ঘুরছে সবকিছু। ইরান মারে, ইসরায়েল মারে, হিজবুল্লাহ মারে, ফের ইরান মারার প্রস্তুতি নেয়। আর এই বৃত্ত থেকে বেরোনোর রাস্তা কোথায়? বন্ধুরা, এবার বলি ইসরায়েলের সেই দাবির কথা। ইসরায়েল বলছে যে আজকে তারা ইরানের 9টা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, পশ্চিমা আর পশ্চিম আর মধ্য ইরানে, এবং তার ভিডিও প্রকাশ করেছে। আর এই দাবিটার মানে বুঝো, ইসরায়েল শুধু মিসাইলের পাল্টা মিসাইল মারছে না, তারা ইরানের সেই ব্যবস্থাটাই দুর্বল করতে চাইছে যা ভবিষ্যতে ইসরায়েলের বিমানকে আটকাতে পারত। মানে ইসরায়েল ইরানের আকাশপথ নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে। ইসরায়েল বলছে এই হামলার পর ইরানের ভেতরে তাদের বিমানের অভিযান চালানো আগের চেয়ে সহজ হয়ে গেছে। ইরান অবশ্য এই দাবি মানেনি, কিন্তু যুদ্ধের মাঠে প্রতিপক্ষের দাবি খারিজ করাটা স্বাভাবিক। আসল সত্যটা বাইরে থেকে জানা কঠিন। বন্ধুরা, আসি ডোনাল্ড ট্রাম্পের কথায়। ট্রাম্প বললেন ইরান আর ইসরায়েল দুজনেই এখনই যুদ্ধবিরতি চায়, চূড়ান্ত শান্তি চুক্তির আলোচনা এগোচ্ছে। যদি কেউ বোকামি না করে তাহলে শীঘ্রই সমঝোতা হতে পারে। ট্রাম্প তার সামাজিক মাধ্যমে এটা লিখেছেন, কিন্তু সাথে একটা কথা যোগ করেছেন। ইরানের ওপর সমুদ্রপথে যে অবরোধ আরোপ করা হয়েছে সেটা চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তিতে চলতে থাকবে। এখন একটু ভাবো, ট্রাম্প বলছেন শান্তি আসছে, কিন্তু যুদ্ধ থামছে না। ইরান মিসাইল ছুড়ছে, ইসরায়েল বোমা ফেলছে, লেবানন চলছে, গাজায় বোমা পড়ছে। এই অবস্থায় ট্রাম্পের কথাটা কতটা বাস্তব? আমি মনে করি ট্রাম্প একটা চাপ তৈরি করতে চাইছেন, কারণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলে এটা তার জন্য বিশাল রাজনৈতিক সাফল্য হবে। কিন্তু মাঠের বাস্তবতা অনেক জটিল। দুদেশই মিসাইল আর বোমার ভাষায় কথা বলছে। এই ভাষা বদলাতে কতটা সময় লাগবে সেটা বলা মুশকিল। বন্ধুরা, এখন এই খবরের সবচেয়ে ভারী অংশ আসে গাজা, জাবালিয়া শরণার্থী শিবির। আজকে সেখানে একটা হামলা হয়েছে, 3 জন ফিলিস্তিনি মারা গেছেন। মরেছেন দুপুরের খাবার খেতে বসতে বসতে। পরিবারটা একটু খাচ্ছিল, বিরতি নিচ্ছিল এই যুদ্ধের মাঝে, আর তখনই বোমা পড়লো, মরে গেল 3 জন, আর তার মধ্যে একজন মাত্র 8 বছরের শিশু। আমি জানি না এটা শুনে তোমার কেমন লাগছে, আমার বলতে বলতেও কষ্ট হচ্ছে। একটা 8 বছরের বাচ্চা খেতে বসেছিল আর উঠতে পারেনি। এই শিশুর কোনো অপরাধ ছিল না, সে শুধু ফিলিস্তিনি হওয়ার অপরাধে জন্মেছিল একটা যুদ্ধবিধ্বস্ত ভূমিতে। ইসরায়েলি সামরিক বাহিনী এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। জাবালি এলাকা আগে থেকেই বারবার হামলায় প্রায় ধ্বংস। সেখানে এখনো মানুষ আছে, কারণ যাবে কোথায়? পুরো গাজায় কোথাও নিরাপদ নেই। আর শুধু গাজা নয়, পশ্চিম তীরেও একটা ঘটনা ঘটেছে আজ, যা দেখলে মন ভেঙে যায়। হেব্রনের দক্ষিণে কিরবাত কার্লাস বলে একটা জায়গা আছে। ইসরায়েলি বাহিনী 6টা বসতবাড়ি ভেঙে দিয়েছে সেখানে। একটা মুহূর্তে অনেক পরিবার গৃহহীন হয়ে গেছে। একটা ভিডিও এসেছে, একজন ফিলিস্তিনি মহিলা তার ঘরের ভাঙ্গা টুকরোর ওপর বসে কাঁদছেন, বারবার বলছেন ওরা আমাকে গৃহহীন করে দিয়েছে।
ওরা আমাকে বেঘর করে দিয়েছে। এই কান্নাটা শুনলে বুক ফাটে। এই মহিলার ঘরে কয়টা স্মৃতি ছিল, কতগুলি জীবন ছিল, আর এখন সেটা ধ্বংসস্তূপ। ইসরায়েল বলবে এই বাড়িগুলো অবৈধ ছিল, কিন্তু প্রশ্নটা হলো অবৈধ কে? যারা হাজার হাজার বছর ধরে এই মাটিতে আছে তারা, নাকি যারা বাইরে থেকে এসে দখল করছে? পৃথিবীর বেশিরভাগ দেশ এই দখলদারিত্বকে অবৈধ বলে, কিন্তু বলার পর কি হয়? কিছু না। আর সেই মহিলা বসে থাকেন ধুলোয়। আজকের এই সব খবরগুলি একত্রে দেখলে একটা ভয়ানক ছবি ফুটে ওঠে। পৃথিবীর এক প্রান্তে মাটি কাঁপছে আর মানুষ মরছে প্রকৃতির হাতে, আরেক প্রান্তে মাটি কাঁপছে মানুষের তৈরি বোমার আঘাতে। প্রকৃতির বিপদে কিছু করা থাকে না, কিন্তু মানুষের তৈরি বিপদে করার অনেক কিছু থাকে। শুধু ইচ্ছেটুকু থাকতে হয়, আর সেই ইচ্ছেটাই দেখছি না কোথাও। শি জিনপিং কিম এর সাথে বসেছেন নিজের সাথে। ট্রাম্পও বলছেন যে শান্তি আসছে, কিন্তু যুদ্ধ থামছে না। নীতিনাথ জানেন যুদ্ধ চললে তিনি টিকে থাকেন। আর এই সব ক্ষমতার খেলার মাঝে একটা ৮ বছরের শিশু খেতে বসে মরে যাচ্ছে একটা শরণার্থী শিবিরে। একটা বৃদ্ধা মহিলা তার ভাঙ্গা ঘরের টুকরোয় বসে কাঁদেছেন। আমি বলতে পারবো না কবে এই অবস্থার বদলাবে, কিন্তু এতটুকু বলতে পারি, এই সব দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো। চক্ষু বদ্ধ করে থাকলে পৃথিবীটা ঠিক হয় না। আর মানুষ যদি জানে, বোঝে, তাহলে একদিন কিছু একটা বদলায়। আজকের জন্য এতটুকুই। ভালো থেকো, নিজের মানুষদের ভালোবাসো, আর পৃথিবীর মজলুম মানুষদের জন্য মনে মনে একটু দোয়া করো।